আসসালামু আলাইকুম। ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সন ম্যাথ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা অলরেডি 2টি ক্লাস শেষ করেছি। আজকে আমরা তৃতীয় ক্লাসে টাইপ 3 দেখাবো। আমরা একটা ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকস টাইম, স্পিড এবং ডিস্টেন্স। অলরেডি আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি, বেশ কয়েকটি ম্যাথ সলভ করেছি। আমরা পরবর্তী টাইপ 3 যেটা স্পিড রিলেটেড এই প্রবলেমটা আমরা দেখাবো। তো স্পিড রিলেটেড প্রবলেম সলভ করার আগে আমরা প্রথমত আবারও সূত্র যেটা আছে সেটা আমরা একটু স্মরণ করে নেই যে এই অধ্যায়ের এস ইকুয়াল টু ভিটি এটা ছিল মূল ফর্মুলা। যেহেতু আমাদের স্পিড বা ভেলোসিটি বেগ ভি ইকুয়াল টু এস ভাগ টি, আমাদের এই ফর্মুলাটাই আজকে বেশি কাজে লাগবে। এর আগে আমরা টাইম এবং ডিস্টেন্সের অঙ্কগুলো করেছিলাম, আজকে আমরা স্পিডের অঙ্কগুলো করব। এখন দেখেন, তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি এই ফর্মুলাটা এখানে ইম্পর্টেন্ট। আজকের এই ফর্মুলা দিয়েই কাজ হবে, পাশাপাশি এগুলো তো লাগবেই। আমরা প্রবলেম 15 নাম্বার একটু দেখি। প্রবলেম 15-র যে অঙ্কটা বলা হয়েছে যে এ ট্রেন took 6 minutes to travel between two stations 4 miles apart। তার মানে 4 মাইল দূরে দুইটা ট্রেনের মধ্যে দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, আমরা যদি এটাকে আমরা এ এবং বি ধরি তাহলে এই দুইটা স্টেশনের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 4 মাইল 4 মাইলস। হোয়াট ওয়াজ দ্য স্পিড ইন মাইল পার আওয়ার। এখন দেখেন শুধুমাত্র স্পিড চাইছে, তাহলে আমরা স্পিডের ফর্মুলাটা আমরা ফেলবো। স্পিড ভি ইকুয়াল টু এস বাই টি। আমরা প্রথম যে কাজটা হচ্ছে যেটা চাইছে সেটার ফর্মুলা আমরা বসাবো। বসানোর পরে আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে কোন কোন ডেটাগুলো আমার লাগবে সেইটা আমরা এইখান থেকে নিয়ে আসবো। আদারওয়াইজ অন্য কোনো ক্লু দেওয়া আছে কিনা সেইটার দিকে আমরা ফলো করব। যেহেতু এখানে স্পিড চাইছে এবং এখানে উল্লেখ করে দিয়েছে মাইল পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় আমার স্পিডটা বলেছে। আমার প্রত্যেকটা কোশ্চিনের শেষে খেয়াল রাখতে হবে যে কি এককে চাচ্ছে বা কি চাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। তাহলে এস এবং টি, তাহলে আমার এস প্রয়োজন। এস হচ্ছে দূরত্ব। তাহলে আমরা দেখলাম যে এই দুইটা প্ল্যাটফর্মের এবং এই দুইটা প্ল্যাটফর্ম কত মাইল দূরে, 4 মাইল, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 4 মাইল। একটা ট্রেন এখান থেকে কি করলো, যাত্রা শুরু করলো। এই যাত্রা শেষ করতে তার 6 মিনিট লাগলো দুইটা স্টেশনের মধ্যবর্তী সময়। তাহলে আমার এখানে দূরত্ব পেলাম কত, 4 মাইল দূরত্ব পেলাম, 4 মাইল। এখন আমার লাগবে টি মানে হচ্ছে সময় তো কত দেওয়া আছে, 6 মিনিট। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে সময় এবং মিটার পার সেকেন্ড যেটা একক কনভারসেশন, সেটা এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে এক এক সিচুয়েশনে এক এক রকম কনভার্ট করতে বলবে, সেই অনুযায়ী করতে হবে। প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম যে একক কনভার্টের ক্ষেত্রে যে 6 মিনিট আছে, তাহলে 6 মিনিটকে আমরা কি করব, যেহেতু আওয়ারে করতে বলেছে তাহলে আমি আওয়ার করব। তাহলে এই 6কে আমি যদি 60 দ্বারা ভাগ করি তাহলে সেটা আওয়ারে হয়ে যাবে। তাহলে আমরা কি করব, 4/6 এবং এই 60টা উপরে চলে যাবে 60। তাহলে আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে 10, 40 মিনিট। খুব ইজি একটা অঙ্ক, সরাসরি সূত্র দিয়েই হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে একটা ক্লু হচ্ছে আমরা সরাসরি ফর্মুলা বসাবো, যেটা ইনফরমেশন দরকার সেটা আমরা কোশ্চিন থেকে নিব এবং কোন এককটা কোন কনভার্টে করেছে সেটা করলেই মোটামুটি আমরা এ ধরনের অঙ্কগুলো খুব সহজেই সলভ করতে পারবো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 40 মিনিট। এখন আমরা একটা বাংলা ভার্সনের অঙ্ক দেখব। একজন ব্যক্তি 600 মিটার রাস্তা 5 মিনিটে অতিক্রম করলে প্রতি ঘন্টায় তার বেগ কত। তাহলে এখন প্রশ্ন দেখেন, আগেরই ইংলিশ ভার্সনের একটা অঙ্ক এখানে বাংলা ভার্সনে এসেছে এবং আমি চেষ্টা করি যে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন একসাথে করানোর। এবং এটা যেহেতু এই চ্যাপ্টার থেকে সাধারণত অন্যান্য পরীক্ষায় খুব বিসিএসে খুব কম কোশ্চিন আসে, পাশাপাশি অন্যান্য পরীক্ষায় দেখা গেল খুব সহজ কোশ্চিন আসে, কিন্তু ব্যাংক থেকে এখান থেকে বিভিন্ন টাইপের ডিফিকাল্ট কোশ্চিন আসে। এই কারণে এখানে মানে সহজ কঠিন মিক্সড ভার্সনই পাবেন। তাহলে এখানেও একই কোশ্চিন দেখেন যে একজন ব্যক্তি 600 মিটার রাস্তা 5 মিনিটে অতিক্রম করলে প্রতি ঘন্টায় তার বেগ কত। এর আগেও স্পিড চাইছে ইংলিশে, এখানে বেগ চাইছে, কোনো ডিফারেন্স নাই। তাহলে আমরা কি করব, আগের মতো আমরা ফর্মুলা ইউজ করব, সরাসরি বেগের ফর্মুলা ফেলবো। ভি ইকুয়াল টু এস বাই টি। ভি ইকুয়াল টু এস বাই টি। এখন আমরা দেখব এসের মান কত। তাহলে দেখেন এসের মান হচ্ছে 600 মিটার
এসের মান কত 600 মিটার, তাহলে আমরা সরাসরি 600 মিটার বসাই দিব, এসের মান 600 সরাসরি বসাই দিব এবং সময় কত দেওয়া আছে 5 মিনিট। এখন প্রতি ঘন্টায় তার বেগ কত, আমরা এখানে 5 প্রথমত বসাই, 5 বসালাম। এখন আমরা দেখব যে এখানে কি মানে কোনো একক কনভার্ট করতে বলেছে যে মিটারে রাখবো না কিলোমিটারে রাখবো না আওয়ারে রাখবো, সেটা যেহেতু বলা নাই, তারপর আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে এককগুলো, অর্থাৎ অপশনে কি এককগুলো রয়েছে, তাহলে অপশনে যে একক থাকবে সেই অপশনে আমরা সেই এককটাই রাখবো। দেখেন এটা মিটার রয়েছে, ঠিক আছে, এটা মিটার রয়েছে এবং এটা কিসে রয়েছে মিনিটে রয়েছে। তাহলে আমি এটাকে যদি কি করি, মিনিটকে আমি যদি 60 দ্বারা ভাগ করি, তাহলে আমি পাবো মিটার পার আওয়ার, মিটার পার আওয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, 600/5 গুণিত 60, তাহলে এখানে যদি আমরা দেই 5 12 60, তাহলে 6 12 72 মিটার পার আওয়ার। এখন দেখেন মিটার পার আওয়ারকে আমার প্রথমে করতে হবে কিলোমিটার পার আওয়ার, মিটার পার আওয়ারকে কি করতে হবে কিলোমিটার পার আওয়ার। কেন, অপশানে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আমরা এখানেও করতে পারতাম, কোনো একই ইফেক্ট হবে যে আমরা এটাকেও কিলোমিটার বানালাম এটাও কিলোমিটার, তো আমরা এটাকে আমরা মিটার পার আওয়ার যেটা সুবিধা হয় সেটা করতে পারেন। আমি এখানে যদি মিটারকে আমি যদি কিলোমিটারে যেতে চাই, আমরা একক কনভার্টে বলছিলাম ছোট থেকে বড় হলে ভাগ করতে হবে, যেহেতু মিটার ছোট এবং কিলোমিটার বড়, তাহলে ছোট থেকে যখন বড় যাব তখন আমরা ভাগ করব, কিভাবে 1000 দ্বারা ভাগ করব। তাহলে 1000 দ্বারা ভাগ করলে আমরা পাবো 7.2 কিলোমিটার পার আওয়ার, 00 আউট হয়ে গেলে 7.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটুকু আপনাদের খুব সতর্কতার সহিত কাজ করতে হবে যে কোশ্চিনে এককটা কিভাবে রাখছে, অঙ্ক খুব অনায়াসে হয়ে যাবে, কিন্তু কোশ্চিন একক কনভার্টটা ভালোভাবে খেয়াল রাখলে এখানকার অঙ্কগুলো খুব সহজেই সলভ করা যাবে। তাহলে এর আগে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো একই টাইপের অঙ্ক, আপনি ইংলিশ ভার্সন বাংলা ভার্সন একসাথে করলে এই অঙ্ক আর দুইবার করার কোনো দরকার পড়বে না। প্রবলেম নাম্বার 17তে আমরা একটা ইংলিশ ভার্সনে আবার ফিরে আসি। এটা একটু বড় অঙ্ক, কিন্তু সলিউশনটা একটু বুঝে করলে সহজ হবে। এ মোটরসাইকেল কাভার্স 40 কিলোমিটার উইথ এ স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার, তার মানে 40 কিলোমিটার ডিস্টেন্স সে কাভার করেছে, তার স্পিড 20 কিলোমিটার পার আওয়ার বেগে সে গাড়িটা যদি চালায়। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য মোটরসাইকেল ফর দ্য নেক্সট 40 কিলোমিটার, তার মানে পরবর্তী 40 মিটারের জন্য এই মোটরসাইকেলের স্পিড বের করতে হবে, সো দ্যাট যাতে দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি উইল বি 30 কিলোমিটার পার আওয়ার, তার মানে পুরো জার্নির এভারেজটা হয়, এভারেজ স্পিডটা হয় 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা অঙ্কটা শুরু করার আগে একটু চিত্র দেখি। দেখেন এই অধ্যায়ের অঙ্কগুলোর চেষ্টা করবেন চিত্র এঁকে অঙ্ক করার, বিভিন্ন বইয়ে সাধারণত চিত্র দেওয়া থাকে না, কিন্তু আপনি যদি চিত্র এঁকে অঙ্ক করেন অঙ্কটা বুঝতে সহজ হবে এবং মনে রাখতে আপনার করতেও সুবিধা হবে, যে কোনো সিচুয়েশন ফেস করতেও সুবিধা হবে। এখন দেখেন সে প্রথম 40 কিলোমিটার 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে গিয়েছে, আমি দুটো জার্নিতে ভাগ করলাম, এটা হচ্ছে 40 কিলোমিটার ডিস্টেন্স, সে গেল 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এখন পরের 40 কিলোমিটারের জন্য এভারেজটা বের করতে বলেছে, যদি টোটাল এভারেজটা অর্থাৎ এভারেজ হয়, এভারেজ স্পিডটা হয় 30 কিলোমিটার পার আওয়ার, এটা দেখেন 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার প্রথম কাজ হবে এখানে যে আমি টোটাল ডিস্টেন্স তো পেয়ে গেলাম, অর্থাৎ তার জার্নির টোটাল ডিস্টেন্সটাও পেলাম, টোটাল এভারেজটাও পেলাম, তাহলে এখান থেকে আমি টাইমটা বের করতে পারবো না। তাহলে আমরা যদি টাইম লিখি S/V, তাহলে S কত, এই 40 এবং এই 40, তাহলে 80 পেলাম, এবং V কত, যেহেতু টোটালটা দেওয়া আছে 30, তাহলে আমি টোটালটা বের করলাম, এখানে ক্যালকুলেশন করলে 8/3 আওয়ার, যেহেতু এটা একটু ফ্র্যাকশন চলে আসলো আমরা মিনিটে কনভার্ট করে নেই, সুবিধা হবে। এখন যদি আপনি ফ্র্যাকশন রাখেন সমস্যা নেই, ক্যালকুলেশনটা একটু জটিল হবে। তাহলে আমরা 8/3কে যদি আমি 60 দ্বারা গুণ করি, তাহলে 3 20 60, 8 2 160 মিনিট। তাহলে টোটাল জার্নিটা কত মিনিটের, তাহলে টোটাল জার্নিটা 160 মিনিট, এটুকু আমরা লিখে রাখি 160 মিনিট, টোটাল জার্নি যেতে লাগবে 160 মিনিট। আমরা এখন পরবর্তী স্টেপটা আমরা দেখব। এখন দেখেন
টোটাল জার্নি হচ্ছে 160 মিনিট, কিন্তু প্রথম যে এটুকু আমরা দেখি তার 40 মিনিট, এই 40 কিলোমিটার যেতে সে কত সময় লেগেছে, কারণ এইখানে আমরা এসও আছে ভিও আছে, তাহলে আমরা কি টাইমটা বের করতে পারবো। তাহলে প্রথম টি যদি আমরা বের করি তাহলে এখানে 40 আর এখানে হচ্ছে 20, তার মানে আমরা পাবো 2 আওয়ার, দ্যাট মিনস 120 মিনিট। তার মানে তার টোটাল সময় অর্থাৎ 160 মিনিটের মধ্যে এই 120 মিনিট সে এই 40 কিলোমিটার ডিস্টেন্স কাভার করতেই সে লেগে যাবে। তাহলে আমার এখানে এইটুকুর জন্য কোনো অ্যান্সার, আমার এইটুকুর জন্য আমার কোনো কাজ নেই, আমার দরকার হচ্ছে এইটুকুর স্পিডটা বের করা। তাহলে এইটুকুর স্পিড আমরা যদি বের করি তাহলে v = h/t। আমার এই ফর্মুলার বাইরে কি অন্য ফর্মুলা লাগবে? অর্থাৎ স্পিড বা বেগ বের করতে হলে s এবং t এই দুটাই লাগবে। তাহলে আমার দরকার যে এখানকার স্পিড তো আমরা আছে, সরি ডিস্টেন্স তো 40 পেয়েছি, 40 আমরা ডিস্টেন্স পেয়েছি, এখন আমরা সময়টা বের করব। দেখেন আমার স্পিড বের করতে গিয়ে দূরত্ব বাই সময় লেগেছিল, এই সময়টা পরবর্তীতে দেওয়া ছিল না, এজন্য আমরা টোটাল সময় থেকে এর কতটুকু সময় লেগেছে বাদ দিলে আমরা সময় বের করব, এই জন্য আমরা সময়টা এখানে কনভার্ট করতে হলো। কারণ আপনি যদি প্রথমে দেখেন যে স্পিড চাইছে, স্পিডে এস তো এটুকু পাচ্ছি, এস তো 40 কিলোমিটার বলেছে, টাইমটা নেই, টাইমটা ক্যালকুলেশন করতে হলে টোটাল টাইম থেকে যদি এর টাইমটা বের করতে পারি তাহলে আমি এর টাইমটাও পেয়ে যাব। তাহলে সে 120 মিনিট লেগেছে আর টোটাল টাইম হচ্ছে 160 মিনিট, তাহলে 160 থেকে আমরা 120 বাদ দিয়ে দিব, তাহলে ক্যালকুলেশন করলে হবে 40/40, 40/40। কিন্তু এটা কিন্তু মিনিটে, আমরা কনভার্ট করেছি কি সে মিনিটে, আওয়ারে না, কিন্তু কোশ্চিনে আবার চাইছে কি কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটাকে আমরা যদি 60 দ্বারা ভাগ করে দেই তাহলেই হয়ে যাবে। তাহলে 40/40 গুণিত 60, তাহলে 40 আউট হলে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। এইভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। আমরা আরেকবার যদি সামারাইজ করি তাহলে আমার যেহেতু প্রথম 40 কিলোমিটার 20 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছে, পরবর্তী 40 মিটার কি স্পিডে গেলে এভারেজ টাইমটা অর্থাৎ এভারেজ স্পিডটা 30 কিলোমিটার পার আওয়ার পাবো। প্রথম অঙ্কে আমরা সরাসরি যদি বলি যে যেহেতু এই ভেলোসিটি বের করতে বলেছে বা স্পিড বের করতে বলেছে, স্পিডের h/t ফর্মুলা বসালাম, এসটা আমরা এখান থেকে সহজেই পেয়ে যাচ্ছি, কিন্তু টিটা আমরা পাচ্ছি না। টিটা পাওয়ার জন্য কি হচ্ছে, যেহেতু টোটালটা দেওয়া আছে আবার টোটাল ডিস্টেন্সটাও পেয়ে গেছি, তাহলে আমরা টোটাল টাইমটা আমরা বের করতে পারবো। আবার এরও যেহেতু ডিস্টেন্স এবং স্পিড দেওয়া আছে তাহলে এরও আমরা টাইম বের করতে পারবো, কারণ এখানে আমার টাইমটা লাগবে। তাহলে টোটাল টাইম থেকে এর টাইমটা যদি বাদ দেই তাহলে এই টাইমটা চলে আসবে, তাহলে বাকিটা আমি যদি বসাই দিই অ্যান্সারটা পেয়ে যাব। তার এখানে 60 কিলোমিটার পার আওয়ার। প্রবলেম নম্বর 18, একটি ট্রেন একটি কারের থেকে 50% বেশি গতিশীল, তার মানে ট্রেনটা মানে যে স্পিডে যায় তার চেয়ে হাফ স্পিডে কার যায়। ট্রেন এবং কার উভয়ই একটি নির্দিষ্ট স্থান থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত বিতে একই সময় পৌঁছায়। তাহলে প্রশ্ন হতে পারে যে স্পিড যেহেতু ট্রেনের বেশি তাহলে একই সময় পৌঁছালো কেন? কারণ ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে কি যাত্রা নেয়, তার যে একটা টাইম কনজিউম হয় সে টাইমটা কিন্তু পরের কোশ্চেনে দেওয়া হচ্ছে। প্রতিমধ্যে ট্রেনটি বিভিন্ন স্টেশনে 12.5 মিনিট বিরতি দেয়। কারের গতিবেগ কত? দেখেন এই দুটো ট্রেনের যে মধ্যবর্তী দূরত্ব 75 কিলোমিটার, 75 কিলোমিটার, ওকে 75 কিলোমিটার। এখন খেয়াল করেন এখানে এ প্রান্ত, এখানে বি প্রান্ত, এ প্রান্ত থেকে বি প্রান্ত একটা নির্দিষ্ট স্থান থেকে 75 কিলোমিটার দূরে বিতে একই সময় পৌঁছায়। তার মানে ট্রেন এবং কার এখানে একই সময় পৌঁছায়, কিন্তু ট্রেনটা কিন্তু 12.5 মিনিট বিভিন্ন স্টেশনে তার এই যে 12.5 মিনিট বিরতি নেয়। তাহলে এটুকু আমরা বলতে পারি যে ট্রেন এবং এই যদি 12.5 মিনিট বিরতি না নিত তাহলে অবশ্যই কারের চেয়ে 12.5 মিনিট আগেই পৌঁছাতো। তার মানে আমরা টাইমের পার্থক্য পাচ্ছি, অর্থাৎ ট্রেন এবং কারের সময়ের পার্থক্য হচ্ছে 12.5 মিনিট। একটু ভালো করে বুঝেন, ট্রেনটা যদি 12.5 মিনিট নষ্ট না হতো, তারা তো একই সাথে পৌঁছাইছে,
তাহলে 12.5 মিনিট বিরতি না নিলে সে 12.5 মিনিট আগে পৌঁছাতো, তার মানে কারের যে ডিফারেন্স হচ্ছে 12.5 মিনিট। আমরা এর আগের অঙ্কগুলোতে দেখেছি বিভিন্ন পার্থক্য যদি দেয়, বিভিন্ন মোড দেয়, এইগুলো থেকে একটা ইকুয়েশন ক্রিয়েট করতে হবে আপনাকে। এখন কিভাবে বুঝবেন যে আমি ইকুয়েশন ক্রিয়েট করব? আপনি কিছু অঙ্ক প্র্যাকটিস করলেই আপনি অটোমেটিক বুঝে যাবেন যে এখানে টাইমটা দেওয়া আছে, টাইমের ডিফারেন্স দেওয়া আছে। কার এবং ট্রেনের টাইমের ডিফারেন্স হচ্ছে 12.5। এখন আমরা দুটোরই অর্থাৎ কারেরও টাইম বের করব এবং ট্রেনেরও টাইম বের করব আমার যে ফর্মুলা থেকে, সেখান থেকে আমরা কারের স্পিড। আমরা এখন দেখি কারের গতিবেগ কত। যেহেতু একটা ট্রেন একটি কারের থেকে 50% গতিশীল বেশি, তার মানে কে বেশি গতিশীল? ট্রেন বেশি গতিশীল। তাহলে আমরা প্রথমে ধরে নেব কারের গতিবেগ। তাহলে কারের গতিবেগ ধরি, কারের গতিবেগ x কিলোমিটার পার আওয়ার। তাহলে কারের গতিবেগ আমরা x কিলোমিটার পার আওয়ার ধরলাম। তাহলে ট্রেনের গতিবেগ দেখেন 50% বেশি, 50% না, 50% বেশি বলতে হলে x অর্থাৎ অরিজিনালের সাথে যোগ করে x এর কত? 50%। x এর কত? 50%। তাহলে x প্লাস x এর 50%। তাহলে আমরা এখানে যদি করি x প্লাস 50% মানে হাফ না, তাহলে আমরা কি বলবো? x/2 আমরা বলতে পারবো, যেহেতু 50% সমান হাফ। তাহলে এটাকে আমরা যদি লসাগু করি তাহলে 2 আসবে। তাহলে 2x প্লাস x 3x/2, এটাকে আমরা লিখতে পারবো 1.5x। তাহলে আমরা এই কারের গতিবেগ পেলাম, আবার ট্রেনের গতিবেগ পেলাম। তাহলে আমি প্রথমেই বলেছি যেহেতু সময়ের ডিফারেন্স দেওয়া আছে, তাহলে আমার কারেরও সময় বের করতে হবে, ট্রেনেরও সময় বের করতে হবে। দুটার ডিফারেন্স ইকুয়াল টু 12.5 মিটার। তাহলে আমাদের এই যে টোটাল এস দেওয়া আছে, আবার দুজনেরই বেগ পেয়ে গেলাম। তাহলে দুজনের আমরা টাইম করব। তাহলে ATQ মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন, ATQ মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন। তাহলে আমরা এখন খেয়াল করব যে দুটারই যেহেতু 75, ডিস্টেন্স তো দুজনের আলাদা না, দুজনেরই 75। এখন আমি 75 দিলাম। প্রশ্ন হতে পারে এটা দিব নিচে না এটা দিব নিচে। এখন খেয়াল করেন, হর যত ছোট হবে মানটা তত বড় পাওয়া যাবে। এখানে হচ্ছে x আর এটা হচ্ছে 1.5x। আমি যদি 1.5x এখানে দেই তাহলে এ মানটা ছোট হবে এর চেয়ে। তার মানে সে কি হবে? একটা মাইনাস মান পাওয়া যাবে। তাহলে 75কে আমি যদি x দেই মাইনাস, তাহলে এটা কি সময় না? এটাকে আমরা সময় বলতে পারি না? তার মানে এখানে t1 মাইনাস t2 ইকুয়াল টু t। এটুকু আমরা এভাবে ইকুয়েশন বানাতে পারি। তাহলে t1 75/x। আমি যদি 1.5x দেই স্বাভাবিকভাবে একটা মাইনাস মান চলে আসবে। তাহলে 75/x মাইনাস 75 এটুকু আমি মিশে দিই, লাগবে 75/1.5x 5x ইকুয়াল টু 12.5 মিনিট। যেহেতু আওয়ারে দেওয়া আছে তাহলে আমরা 60 দ্বারা ভাগ করব। তাহলে এটুকু খেয়াল করেন, আমি যদি এটা এ পাশে দিতাম, এটা এই পাশে দিতাম, কারণ স্পিড যার বেশি টাইম তার বেশি লাগবে, তাই কি? স্পিড যার বেশি টাইম তার কম লাগবে। আমরা স্পিডের সাথে টাইমের আমরা এর আগে দেখেছিলাম যে একটা ব্যস্ত অনুপাতিক সম্পর্ক আছে। তাহলে 75/x মাইনাস 75/1.5x ইকুয়াল টু 12.5/60। কেন? এটা মিনিটে আছে, এগুলো যেহেতু আওয়ারে আছে আমরা এটাকেও আওয়ারে কনভার্ট করতে পারলাম। তাহলে সবচেয়ে যে প্রবলেমটা ফেস করবেন, এটা কোনটা আগে নেব? তাহলে খেয়াল করবেন, যার স্পিড যত বেশি তার টাইম তত কম, যার স্পিড যত কম তার টাইম তত বেশি লাগবে। তাহলে আমরা যেহেতু বেশি টাইম থেকে ছোট টাইম বাদ দিব, তাহলে অবশ্যই কার বেশি টাইম লাগবে? কারের বেশি টাইম লাগবে। এজন্য আমরা কারেরটা রাখলাম আগে আর এটা রাখলাম, কারণ এখানেও টি পেলাম h/v, এটাও h/v। এখন আমরা বাকিটা ক্যালকুলেশন করি। তাহলে এখানে আমরা যদি 1.5x রাখি, তাহলে x 1.5x, তাহলে 75-এর সাথে 1.5x যদি করি, 75-এর হাফ হচ্ছে 37.5, তার মানে 112.5 পাওয়া যাবে মাইনাস 75 ইকুয়াল টু 12.5/60। এটুকু আমরা পরে ক্যালকুলেশন করব। এবারে আমরা করব কি,
112.5 থেকে 75 বাদ দিলে দেখবেন 37.5 পাওয়া যাবে বাই 1.5 x ইকুয়াল টু 12.5 বাই 60। আমরা এটুকু এখানে ক্যালকুলেশন করি। তাহলে 37.5 আর এই যে পয়েন্ট যদি আমরা উঠাই দিই তাহলে এখানে আমরা 375 পাবো, কারণ এটাও পয়েন্ট এটাও পয়েন্ট। আমরা যদি উপরে 10 দেই এই পয়েন্ট উঠে তাহলে এটাও পয়েন্ট উঠলে 10 হবে, 10 10 আউট হয়ে যাবে, তার মানে 375 বাই 15x 15x। এখানে আমরা 125 রাখি, 125, তার মানে এটা আমি যদি উঠাই দেই তাহলে এখানে একটা 10 গুণ হবে, তার মানে 125 বাই 600, 125 বাই 600। তাহলে আমরা কি করব, উল্টাই দিব, 15x বাই 375 ইকুয়াল টু 600 বাই 125। ওকে, তাহলে একবারই যদি আমরা করি x ইকুয়াল টু, এটা উপরে চলে যাবে 600 গুণিত 375 বাই 125 গুণিত 15, 125 গুণিত 15। তাহলে এটুকুকে কাটাকাটি করে দেখবেন, মোটামুটি কাটাকাটি করলে 120 কিলোমিটার পার আওয়ার। আপনি একটু দেখবেন কাটাকাটি করে 120 কিলোমিটার পার আওয়ার পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটুকু হচ্ছে এই অঙ্কের ডিফারেন্স। তার মানে আপনাকে প্রথমে দেখতে হবে যে আমাদের কোশ্চেনের কোনো ক্লু দেওয়া আছে কিনা। যেহেতু এখানে 12.5 এটা ক্লু দেওয়া আছে, সেহেতু আমরা এইটাকে নিয়েই আমরা আঁকাবো, টাইম ডিফারেন্স। তাহলে এটার আমি যদি ট্রেনের টাইমটা আমরা ধরি এবং কারের টাইমটা আমরা ধরি, তাহলে দুটোর ডিফারেন্স ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো। এখন ট্রেনের ক্ষেত্রে এবং কারের ক্ষেত্রে দুটারই ডিস্টেন্স দেওয়া আছে, শুধু বেগটা দেওয়া নাই। আবার বেগের জন্য ক্লু দেওয়া আছে 50%। তার মানে গতিবেগ হচ্ছে আমরা কারের x আর ট্রেনের হচ্ছে বাকিটা 1.5x। এখান থেকে আমরা এইভাবে ইকুয়েশন সাজাবো, ইকুয়েশন সাজানোর পরে সহজে আমরা অঙ্ক করতে পারবো। প্রবলেম নাম্বার 19, 2 people start jogging at the same point and time but opposite direction. If the rate of the one jogger is 2 miles per hour faster than other and after 3 hours they are 30 miles away, what is the rate of the faster jogger? তার মানে আমরা অঙ্কটা একটু স্লো মোশনে দেখি, চিত্রের মাধ্যমে আমরা যদি দেখি, তাহলে এই একটা পয়েন্ট ধরেন, এই একটা পয়েন্ট, 2 people start jogging at the same point and time, মানে একই সময় একই জায়গা থেকে, ধরেন এই জায়গা থেকে দুইজন জগিং করা শুরু করলো, বাট অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন মানে একজন যদি এদিকে যায় আরেকজন যাবে এদিকে, একজন যদি ডান দিকে যায় আরেকজন যাবে বাঁ দিকে, এটুকু কোশ্চেন বুঝেন। ইফ দ্য রেট অফ দ্য ওয়ান জগার ইজ 2 মাইল পার আওয়ার ফাস্টার দেন আদার, মানে একজন যদি এর যদি বা মানে দুইজনের একজনের যদি আরেকজনের চেয়ে 2 মাইল পার আওয়ার ফাস্টার হয়, তাহলে আফটার 3 আওয়ার দে আর 30 মাইলস আওয়ে। তাহলে ধরে নিলাম এ পয়েন্টটা এবং এ পয়েন্টটা, দেখেন এ পয়েন্ট থেকে একজন জগার এদিকে গেল আরেকজন জগার এদিকে গেল, ধরে নিলাম এটা বি পয়েন্ট আর এটা আমরা সি পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট। তাহলে আফটার 3 আওয়ার তারা 30 কিলোমিটার ধরে নিলাম আমরা কি 3 ঘন্টা পরে তারা ডিস্টেন্স হচ্ছে কি, তাহলে এটুকু ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। টাইম কত? 3 আওয়ার। টাইম হচ্ছে কত? 3 আওয়ার। তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ফাস্টার জগার, তাহলে স্পিডটা কত, অর্থাৎ কত স্পিডে ফাস্টার জগারটা গিয়েছে। তাহলে এখন দেখেন, তাহলে এই টোটাল 3 আওয়ারে তারা 30 কিলোমিটার আগে গেছে, তার মানে এখানেও একটা আমরা ক্লু পেলাম, তাহলে আমরা যদি ধরে নেই যেহেতু এখানে 2 মাইল পার আওয়ার ফাস্টার দেন রয়েছে, তাহলে ফাস্ট জগার্স স্পিড x কিলোমিটার, মাইল পার আওয়ার আছে, মাইল পার রাখি, মাইল পার আওয়ার। তাহলে ফার্স্ট জগারের আমরা ধরে নিলাম x মাইল পার আওয়ার, আর সেকেন্ড জগার আমরা ফাস্টারের ধরলাম, তাহলে x + 2
মাইল পার আওয়ার, x প্লাস 2 মাইল পার আওয়ার। তাহলে আমরা ধরে নিলাম ফার্স্ট জোগাড়ে হচ্ছে x মাইল পার আওয়ার, আর সেকেন্ড জোগাড়ে হচ্ছে x প্লাস 2 মাইল পার আওয়ার। যেহেতু এটা কি ডিস্টেন্স না, এটা কি ডিস্টেন্স, তাহলে আমাদের এটাও এখানে 330 মাইলস, 30 কিলোমিটার না, এটা মাইলস, 30 মাইলস। তাহলে এখানেও আমার ক্লু হচ্ছে 30 মাইলস আমি ধরে নিলাম। তাহলে আমি যদি এর S1 আমরা বের করি আর এর যদি S2 বের করি, তাহলে এখানে আমার একটা কোশ্চেনে চলে আসবে। তাহলে আমি যদি প্রথম ক্ষেত্রে S1 বের করি, তাহলে S1 ইকুয়াল টু VT, S1 ইকুয়াল টু কি VT। তাহলে V এর মান পেয়েছি x আর T এর মান 3, তাহলে 3x। আর S2 কত পেয়েছি, S2 পাবো কত 3x প্লাস 2, 3x প্লাস 2। তাহলে এটুকু আমরা বের করলাম। দেখেন S1 আমরা বের করলাম, S2 বের করলাম। এখন কি আমরা বলতে পারি না যে S1 প্লাস S2 ইকুয়াল টু 30 মাইল? কারণ এই S1 এর দূরত্ব আর এই S2 এর দূরত্বই তো 30 মাইলস। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন S1 প্লাস S2 ইকুয়াল টু 30। তাহলে S1 কত 3x প্লাস S2 কত 3 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 30। তাহলে 3x প্লাস 3x প্লাস 6 ইকুয়াল টু 30 implies that তাহলে 6x ইকুয়াল টু 30 মাইনাস 6। তাহলে x ইকুয়াল টু 30 থেকে 6 বলে 24/6, তার মানে 4। তাহলে 4 মাইল পার আওয়ার, মাইল পার আওয়ার। কিন্তু এক্সটা কার বলেন তো? এক্সটা হচ্ছে এই যে ফার্স্ট জোগাড়, সে তো ফাস্টার না, ফাস্টারে চেয়েছে। কি চাইছে? ফাস্টার জোগাড়ের রেটটা কত, মানে স্পিডটা কত। তার মানে আমি ফাস্টারেরটা বের করবো, এটা x প্লাস 2 মাইল পার আওয়ার, x প্লাস 2 মাইল পার আওয়ার। তাহলে আমরা যদি 4 এর সাথে আমরা কি যোগ করব, 2 করব, তাহলে 6 মাইল পার আওয়ার। এটাই হচ্ছে ফাস্টার জোগাড়ে। তাহলে খুব সুন্দর করে একটু বোঝার চেষ্টা করবেন যে এখান থেকে একজন এদিকে গিয়েছে, একজন এদিকে গিয়েছে, তাদের ডিফারেন্স, অর্থাৎ এখান থেকে এটা ডিস্টেন্স দেওয়া আছে 30 মাইলস। তার মানে প্রথমে আমরা S1 বের করব, তারপর S2 বের করব। তাহলে এই S1 এবং S2 কে যোগ করলেই তো আমরা এই 30 মাইল পাই। তাহলে এইভাবে আমরা ইকুয়েশন সাজাবো, S1 প্লাস S2 ইকুয়াল টু 30। আর এই ধরনের ম্যাথগুলোতে আপনাকে ইকুয়েশন সাজানো শিখতে হবে। ইকুয়েশন না সাজাতে পারলে প্রশ্নগুলো সলভ করা কঠিন হয়। এখন নিয়মিত প্র্যাকটিস করলেই আপনার এই অ্যাকুরেসিটা বাড়বে, কিভাবে আপনি ইকুয়েশন তৈরি করেন। প্রবলেম নাম্বার 20। আমরা প্রবলেম নাম্বার 20 সলভ করতে গিয়ে একটু বেসিক আমাদের কিছু জানা প্রয়োজন। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে এখানে একটা ফর্মুলাটা আমরা দেখি, S ইকুয়াল টু VT। আমরা যদি এখানে টাইম রাখি T ইকুয়াল টু S ভাগ V। একটা ইকুয়েশন দেখেন, আমি বারবার বলেছি যে সময়ের সাথে স্পিডের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, দ্যাট মিনস উল্টা। দেখেন এইটা সম্পর্ক দ্বারা বোঝাই, যদি এরকম ভাগ আকারে থাকে তাহলে আমরা এটাকে T সমানুপাতিক 1/V বলতে পারবো। দ্যাট মিনস V এর সাথে T এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তার মানে স্পিড যার বেশি টাইম তার কম লাগবে, স্পিড যার কম টাইম তার বেশি লাগবে। এখান থেকে আমরা বুঝতে পারছি টাইম টেকেনের ক্ষেত্রে আপনি আস্তে যদি চলেন, আরেকজন যদি দ্রুত চলে, তাহলে আপনার স্পিড বেশি বা আরেকজনের স্পিড বেশি হোক, কিন্তু আপনার যদি আস্তে চলেন তার মানে আপনার সময়টা বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তার মানে ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে বেগের সাথে টাইমের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। বেগ যার যত বেশি হবে টাইমটা তার তত কম লাগবে। এই কনসেপ্টটা আমাদের এখন পরবর্তী যে অঙ্কগুলোতে আছে সেগুলোতে লাগবে, যে টাইমের সাথে স্পিডের কি সম্পর্ক। ওকে, আমরা 20 নম্বর প্রবলেমটা পড়ে দেখি যে এর গতিবেগ বি এর গতিবেগের দ্বিগুণ, আবার বি এর গতিবেগ সি এর 3 গুণ। তাহলে এখানে দেখেন গতিবেগ দেওয়া আছে, এত গুণ গতিবেগ দেওয়া আছে। যদি একটা নির্দিষ্ট পথে যেতে সি এর 42 মিনিট সময় লাগে, তাহলে দেখেন গতিবেগ দেওয়া আছে আর এখানে সময় আছে, তার মানে আপনার গতিবেগের সাথে সময়ের একটা কানেক্ট করতে হবে। 42 মিনিট লাগে, তাহলে একই পথ যেতে সি এর কত সময় লাগবে? তাহলে এর সলিউশনটা আমরা দেখি। যখন এ এর সাথে বি এর গতিবেগ আবার বি এর সাথে সি এর গতিবেগ, এই ক্ষেত্রে যেটা কম,
যার গতিবেগ সবচাইতে কম তাকে আপনারা এক্স ধরবেন। দেখেন এ বি এর চেয়ে এ এর বড়, আবার সি এর চেয়ে বি এর বড়, তার মানে সি এর গতিবেগ সবচাইতে কম। তাহলে আমরা যদি সি এর গতিবেগ ধরে নেই, সি এর গতিবেগ ধরে নিলাম এক্স, সি এর গতিবেগ কি ধরলাম? এক্স। সি এর গতিবেগ আমরা এক্স ধরলাম, এক্স কিলোমিটার পার আওয়ার, এক্স কিলোমিটার পার আওয়ার। এবার যেহেতু এখানে আওয়ার তেমন কিছু বলিনি, আমরা এক্স ধরে নিব, এখানে কোনো একক দেওয়ার দরকার নেই। তাহলে সি এর যদি হয় তাহলে বি, আমরা বি এর অটোমেটিক পেয়ে যাব না, বি এর গতিবেগ, বি এর গতিবেগ সি এর 3 গুণ, দ্যাট মিনস 3x। আর এ এর গতিবেগ কত হলো? এ এর গতিবেগ বি এর আবার দ্বিগুণ, তার মানে 3x এর দ্বিগুণ, অর্থাৎ বি এর দ্বিগুণ হলে 3x এর দ্বিগুণ হচ্ছে 6x। তাহলে এটা হচ্ছে গতিবেগ। তাহলে গতিবেগের রেশিও যদি আমরা পাই, গতিবেগের রেশিও, গতিবেগ এ অনুপাত বি অনুপাত সি, তাহলে আমরা পাবো এ এর হচ্ছে 6x, বি এর হচ্ছে 3x, সি এর হচ্ছে x। ঠিক আছে? তাহলে এখন এই গতিবেগকে আপনারা সময়ে কনভার্ট করবেন, সময়ের অনুপাত, অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি। এখন এক্ষেত্রে কি করবেন, যে রিভার্স, যেহেতু আমার এখানে উপরে কিছু দেওয়া নাই, তার মানে সময়ের ক্ষেত্রে আমরা টি ইকুয়াল টু এস ভাগ ভি, তাহলে ভিটা আছে, এসটাকে আমরা অন ধরে নেব, এসটাকে কি ধরে নিব? অন ধরে নিব, সবার ক্ষেত্রে অন ধরবো। তাহলে আমরা কি করব, জাস্ট এই গতিবেগকে সময় অর্থাৎ টাইম টেকেনের অনুপাত যদি করতে চাই, আমরা জাস্ট রিভার্স করে দেবো, মানে 6x করব, এটাকে 1/3x করব, আর এটাকে 1/x করব। এইভাবে আমরা অনুপাত করে নিব। তার মানে 1/6x, 1/3x, 1/x, তার মানে আপনারা এসটা সবার ক্ষেত্রে অন ধরে নিলেন। তাহলে 1/6x, 1/3x, 1/x একটা অনুপাত বের করব। অনুপাত বের করতে হলে কি, এই যে সি এর যে মানটা আছে সেটা বের করা আমার সহজ হবে। সি এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে যেহেতু রেশিও দেওয়া আছে এর এত গুণ, তাহলে এখান থেকে আপনাদের অনুপাতগুলো বের করতে হবে। এখন দেখেন এই অনুপাতগুলোকে আমি যদি, যেহেতু অনুপাতে একটা ফ্র্যাকশনে আছে, সেটাকে যদি আমি ইন্টিজারে বা পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে চাই, তাহলে আমরা কাজ করব কি, 6x, 3x এবং x এর একটা লসাগু করে নিব। তাহলে কি করব, লসাগু করব। তাহলে লসাগু এখানে 6x, 3x এবং x, লসাগু এমন জিনিস যে সব এই 6x, 3x, x তিনটাই ওই সংখ্যাকে ভাগ যাবে। তাহলে আমরা যদি 6x কে করি, মানে আপনার যে ইন জেনারেল যে লসাগুটা হয়, এভাবে যদি আমরা 6x আর 3x এবং x, তাহলে প্রথমে এখান থেকে কমন টার্ম আসছে x, 6, 3 এবং 1, তাহলে পরবর্তীতে আমরা যদি 3 আসে দুটার, 3 দুগুণে 6 এবং 1, তাহলে এই 3 দুগুণে 6 আর এটা x, তার মানে আমরা লসাগু করছি 6x পাচ্ছি। তাহলে 6x যেহেতু লসাগু পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এই এরকম প্রপোর্শনকে আমি যদি ভগ্নাংশকে অনুপাতকে আমি সিম্পল অনুপাতে করতে চাই, তাহলে যেই লসাগুটা পেলাম সবাইকে আমি গুণ করব। তার মানে 6x দ্বারা উভয়কে আমরা গুণ করব। 1/3x গুণিত 6x, 1/x গুণিত 6x, তার মানে এটা 1, 2 হচ্ছে 6, তাহলে 1:2:6, তাহলে আমরা 1:2:6 পেলাম। 1:2:6 পাওয়ার পরে দেখেন আমরা একটা অনুপাত পেয়ে গেলাম, যে এটা a এর অনুপাত b এর অনুপাত c, তাহলে a:b:c = 1:2:6। এবার আমাদের এই c এর মানটা দেওয়া আছে, c এর মানটা দেওয়া আছে, তাহলে c এর পার্ট কত, 6, তাহলে আমরা বলতে পারি না যে 6 পার্টের মানটা দেওয়া আছে, 6 পার্টের মান হচ্ছে 42, তাহলে 1 পার্টের মান আমরা বের করে নেব 7, তাহলে 1 পার্টের মান কত পাবো, 6 7 42, তাহলে 1 পার্টের মান হচ্ছে 7। এখন এই 7 পাওয়া মানে আপনি যে কোনো পার্ট আপনার বের করতে সুবিধা হবে। চাইছে কি যে একই পথ যেতে c এর কত সময় লাগবে। এখানে একটু সমস্যা আছে যে c এর না, এখানে a এর বলতে হবে, কারণ c এর টাইমটা তো দেওয়াই আছে, তাহলে a এর বলতে পারে অথবা b এর বলতে পারে। তাহলে a এর কত সময় লাগবে, তাহলে 1 পার্ট = যদি 7 হয়, তাহলে a এর কত পার্ট, 1 পার্টই আছে, তাহলে তার মোট কত মিনিট লাগবে, এই 7 মিনিট সময় লাগবে। যদি বলতো b এর কত সময় লাগবে, তাহলে b এর যেহেতু 7, এখানে 2 পার্ট, 1 পার্ট = 7, তাহলে 2 পার্ট = 14, তার মানে b এর লাগবে কত,
14, মানে বি এর যদি বলতো 14, অর্থাৎ আপনি এইভাবে এক পার্ট বের করে ফেললে যে কোনো পার্ট আপনাকে বের করতে বললে আপনি সহজেই বের করতে পারবেন। তাহলে যেহেতু এখানে এ এর পার্ট বের করতে বলেছে, তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পাবো 7। প্রবলেম নম্বর 21, দ্য স্পিড the ratio between super fast trains is 6:8. If the second train runs 600 km in 6 hours, then what would be the speed of the ফার্স্ট ট্রেন? দেখেন এখনকার যে অঙ্কগুলো আমরা দেখব রেশিও রিলেটেড, রেশিওর সাথে টাইম টেকেনের সময়ের একটা সম্পর্ক থাকবে, আপনারা ওইটা মিলানোর চেষ্টা করবেন। দ্য রেশিও বিটুইন সুপার ফাস্ট ট্রেনস, মানে দুইটা ট্রেনের একটা রেশিও দেওয়া আছে, স্পিডের রেশিও আছে 6x এবং 8x। তাহলে দেখেন তো আমরা ধরে নিতে পারি না লেট স্পিড রেশিও 6x অনুপাত 8x। দেখেন 6x এবং 8x, যেহেতু এটা স্পিড দেওয়া আছে আমরা স্পিড রেশিও ধরলাম 6x এবং 8x। দ্য সেকেন্ড ট্রেন রানস 600 কিলোমিটার ইন 6 আওয়ার্স। তাহলে এই অংশটুকুতে দেখেন 600 কিলোমিটার 6 আওয়ারে যায়, তার মানে এখানে আমরা বেগটা বের করতে পারি না, 600/6, তার মানে স্পিড এখানে, এই ডিস্টেন্স এখানে, এখানে তার যে সময় তার দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে আমরা 100 পেলাম। এখানে কত পেলাম? 100 পেলাম। এখন এই 100-র মানটা কার? এই 100-র মানটা হচ্ছে সেকেন্ড ট্রেনে, তার মানে এইটা আমরা রেশিওর বিষয়টা আমরা জানি, যার মানটা দেওয়া থাকে সেটাই হচ্ছে 8। তাহলে আমরা বলতে পারি না অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন 8x ইকুয়াল টু 100, 8x ইকুয়াল টু কি 100, 8x ইকুয়াল টু 100। তাহলে x ইকুয়াল টু আমরা বলতে পারি 100/8, এটা পেলাম। কিন্তু প্রশ্নে চেয়েছে যে স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন, তাহলে ফার্স্ট ট্রেনের স্পিড কত? 6x। তাহলে x এর মানটা আমি পেয়ে গেলাম। x এর মান পেয়ে গেলে আমরা যদি স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন, স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন 6x, তাহলে 6 গুণিত 100/8, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 3 পঁচিশে 75। তাহলে স্পিড হচ্ছে কত? 75। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলোতে আমরা এই যে 6x এবং 8x ধরে নিব, এবং এখান থেকে যেহেতু আমরা একটা স্পিড পাবো, তাহলে সেই স্পিডটা কার? সেকেন্ড ট্রেনে, তার মানে 8x ইকুয়াল টু এই যে স্পিডটা পাবো তার, সেখান থেকে আমরা x এর মান বের করে নিব। x এর মান তখন আমরা এই যে 6 এর এখানে বসাই দিলেই আমরা পেয়ে যাব। দেখেন সেম একটা অঙ্ক আমরা ইংলিশ ভার্সনে যেটা দেখলাম, একই অঙ্ক আমরা এখানে দেখব, এবং আজকের লাস্ট অঙ্ক, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটির 800 কিলোমিটার যেতে 8 ঘন্টা লাগে, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত? একদম সেম আগের অঙ্কটার মতো। তাহলে আমরা এবারে কি ধরে নিব? ধরি গতিবেগের অনুপাত 7x:8x, 7x ইকুয়াল টু 8x। তাহলে এটুকু থেকে আমরা স্পিডটা বের করতে পারি না, তাহলে দ্বিতীয় ট্রেনের, তার মানে আমরা এখান থেকে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে ভি যদি বের করি, স্পিডটা বের করি, তাহলে 800/4, 800/4, তাহলে এখানে আমরা পাবো 200। কত পাবো? 200 পেলাম। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি না যে দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে বলা হয়েছে, দ্বিতীয় ট্রেনের কথা বলা হয়েছে, তাহলে দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 8x ইকুয়াল টু আমরা 200 বলতে পারি, যে 8x ইকুয়াল টু 200। তাহলে x ইকুয়াল টু 200/8। তাহলে আমরা যদি 4 দ্বারা কাটি, 4 পঞ্চাশে 100, আর এখানে 2 25, তাহলে 25 পাচ্ছি। তাহলে x এর মান কত পেলাম? 25। তাহলে আমার চেয়েছে প্রথম ট্রেনের গতিবেগ কত? প্রথম ট্রেনের গতিবেগ কত? 7x। তাহলে 7x ইকুয়াল টু 7 গুণিত 25।
তাহলে 4 25 135 175। তাহলে এখানে আমাদের এইটুকু একটু মিস্টেক হয়েছে, তাহলে এখানে 175, তাহলে 175। তাহলে আগের অঙ্ক এবং এই অঙ্কটা একদমই সেম, যে এ ধরনের গতিবেগের অনুপাত দেওয়া থাকবে এবং এখানে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট ডিস্টেন্স যেতে নির্দিষ্ট সময় লাগবে। তখন আপনারা এইভাবে অনুপাতগুলো ধরে ফেলবেন। অনুপাত ধরার পরে এটা হচ্ছে যেহেতু সেকেন্ড ট্রেনের, তাহলে প্রশ্ন মতো 8x = আপনারা যে মানটা পাবেন এখানে বসাই দিবেন। বসাই দিলে একটা x এর মান পাবেন। x এর মান হলে আপনারা প্রথম ট্রেনের যেটা গতিবেগ সেটা পেয়ে যাবেন। আর এইভাবে আমরা আজকে গতিবেগ সংক্রান্ত অঙ্ক দেখলাম। আরও বেশ 2-3টা আর ক্লাস লাগবে, তাহলে মোটামুটি 6 থেকে 7টা ক্লাস হলে এই স্পিড টাইম ডিস্টেন্সটা একদম 0 থেকে শেষ পর্যন্ত, ব্যাংকের জন্য বিশেষ করে, যেহেতু এত জটিল জটিল কোশ্চেনগুলো সাধারণত অন্য পরীক্ষায় আসে না, খুব সহজেই আপনারা পারবেন। এগুলো সাধারণত ব্যাংকের জন্য খুবই স্পেশালিস্ট, বিশেষ করে আইবিএ যে কোশ্চেনগুলো করে, অথবা সামনে যে সিনিয়র অফিসার ব্যাংকের যে কোশ্চেন আছে তার জন্য বেশি ইম্পর্টেন্ট। মোটামুটি আমরা 22টার মতো অঙ্ক দেখলাম, আর 2 থেকে 3 দিন করলে আমরা বাকি পুরো অংশটুকু শেষ করতে পারবো এবং পরবর্তী যে টপিকস আছে আমরা সিকুয়েন্সিয়ালি প্রবেশ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।